শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই যেই প্রশ্নটা বারংবার উঠছে, কি সেই প্রশ্ন? এই যে বিহারের ফল, এই বিহারের ফল কি বাংলায় কোনো রকম প্রভাব ফেলতে পারে, কোনো রকম ইম্প্যাক্ট কি পড়তে পারে বিহারের ফলের কারণে? তৃণমূল কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে বিহারের এই ফলকে কেন্দ্র করে? বিহারের এই ফলের পরেই রীতিমতো বিজেপির জাতীয় স্তরের নেতাদের মুখে বারংবার বলতে শোনা যাচ্ছে, অঙ্গ কলিঙ্গের পর এবার বাংলা দখলের পালা। তবে কি বলতে হয় এবার বাংলায় বিজেপি রাজ আসবে? এবার কি বলতে হয় যে বাংলায় রাজনৈতিক দিক থেকে একটা বড় সড় পরিবর্তন আসতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে? বিহারে এনডিএ দাপট বাংলার ভোটারদের মনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে? দুর্নীতি বনাম উন্নয়নের ন্যারেটিভ বিহারের মতো বাংলাতেও কি প্রধান ইস্যু হবে? বিজেপি যেমন বিহারে জোট তৈরি করেছিল, মহাজোট তৈরি করেছিল, বাংলাতেও কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি জোট তৈরি করবে? যদি বিজেপি জোট তৈরি করে সেক্ষেত্রে কাদের সঙ্গে করবে? এই প্রশ্নগুলো নিয়েই থাকবে আমাদের 1 ঘন্টার বিশেষ আলোচনা। নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের শব্দের কাটাকাটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। 2021 সালে ফিরে যাই। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির তরফ থেকে একটা সুর উঠেছিল, আপনাদের সকলের মনে আছে, আপকি বার 200 পার। হ্যাঁ, 200 পার হয়েছে। বিজেপির কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে। আমার কথার মধ্যে কিন্তু লক্ষ্য করবেন একটা কিন্তু রয়েছে। কেন এই কিন্তু জানেন? বিজেপির স্বপ্ন তো পূরণ হলো, কিন্তু সেই স্বপ্ন কিন্তু বাংলার নয়, বিহারে পূরণ হয়েছে। হ্যাঁ, 200 পার হয়েছে। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারে 200 পার করেছে। এরপর থেকেই বারংবার প্রশ্ন উঠছে, বারংবার জল্পনা শোনা যাচ্ছে, বিহারের এই জয়ের ফলে কোথাও গিয়ে বাংলায় এর ইম্প্যাক্ট পড়তে পারে। বঙ্গ বিজেপির তরফ থেকে যেমনটা বারংবার ভেসে আসছে, এই বিহারের এই জয়ের পর বাংলা দখল শুধু সময়ের অপেক্ষা। সত্যিই কি তাই? আমার মনে হয় না। কেন বলছি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, বিহার এবং পশ্চিম বাংলা দুই রাজ্যের রাজনীতি কিন্তু সমান নয়, আলাদা। এবং শুধু রাজনীতি বললে ভুল হবে, বিহারের মানুষ এবং পশ্চিম বাংলার মানুষের চিন্তাধারা কিন্তু আকাশ আর পাতালের একটা ডিফারেন্স রয়েছে। দুই রাজ্যের রাজনৈতিক সমীকরণ কিন্তু একটু হলেও আলাদা। একটু বললে ভুল হবে, ভালোই আলাদা। হ্যাঁ, এটাও ঠিক, বিহারে এই জয়ের ফলে বঙ্গ বিজেপির যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু কোথাও গিয়ে মানসিক দিক থেকে একটা শক্তি পাবেন এবং একটা শক্তির যোগানও পাবেন। তাদের কোথাও গিয়ে উচ্ছ্বসিত হওয়ারও কারণ। এটাও ভুললে চলবে না, বিহারে যে সূত্র কাজ করেছে পশ্চিম বাংলাতেও যে একই সূত্র কাজ করবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ কেন বললাম, 2021 সাল, আবার সেই 2021 সাল। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো দেখা গিয়েছিল বিহারে বিজেপি জিতেছিল, কিন্তু সেই বিজেপির জিত কিন্তু পশ্চিমবঙ্গে কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তবে এবার বিহারে গেম চেঞ্জ কোথায় হলো জানেন? মহিলাদের ভোট। কেন বলছি মহিলাদের ভোট? হ্যাঁ, বিহারের নির্বাচনের এই ফলাফলে গেম চেঞ্জ হয়েছে মহিলাদের ভোটের কারণে। 2000 সালে যখন নীতিশ কুমার ক্ষমতায় আসলেন, বিহারের সরকারে, বিহারে শাসনে আসলেন, ঠিক সেই সময় তিনি মহিলাদের ভোট ব্যাংক তৈরি করার জন্য, মহিলাদের মন পাওয়ার জন্য একেবারে ময়দানে আটঘাট বেঁধে নীতিশ কুমার নেমে পড়লেন। তার প্রথম কাজ কি ছিল জানেন? তার প্রথম কাজ ছিল বিহারের আইন শৃঙ্খলা পরিবর্তন করা। যেই বিহারে মহিলারা সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনো আতঙ্কের ছিল যেই মহিলাদের, সেখানে নীতিশ কুমার প্রথমেই বিহারের দুষ্কৃতী রাজ দমন করা শুরু করলেন। তারপর মহিলাদের শিক্ষার দিকে, অগ্রগতির দিকে ঝোঁক বাড়ানো শুরু করলেন। মহিলাদের প্রগতির জন্য সাইকেল প্রদান শুরু করলেন, জীবিকা দিদি শুরু করলেন।
তারপর মহিলাদের বিভিন্ন ছোট ছোট কাজে সরকারি সহায়তা দেওয়া শুরু করলেন এবং সবথেকে মোক্ষম চাল মাস্টার স্ট্রোক যাকে বলা হয়, এই বিধানসভা নির্বাচনের আগে সেই মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা প্রদান করলেন। আর এতদিন ধরে যেই মহিলাদের ভোট ব্যাংকে একেবারে খাইয়ে সুষ্ঠু পুষ্ট করছিলেন, সেই 10,000 টাকা বিধানসভা নির্বাচনের আগে সেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার পরই সেই মহিলাদের ভোট ব্যাংক কোথাও গিয়ে একেবারে মজবুত পাকাপোক্ত হয়ে গেল। এই যে বিহার নিয়ে আমি এতগুলো কথা বললাম, কেন বললাম জানেন? আমরা একটু ঘুরিয়ে ভাবি, পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবি একটু। পশ্চিমবঙ্গের বিষয়টা লক্ষ্য করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে অ্যাকাউন্টে, নারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু আগে শুরু করেছিলেন। লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে রাজ্যে 2 কোটি মহিলা প্রত্যেক মাসে 1,000 টাকা করে পান। এবং আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এই রাজ্যে, বাংলার রাজ্যে, পশ্চিমবঙ্গে বছরে 14,400 টাকা পান, বিহারের থেকে কিন্তু বেশি। এছাড়াও পশ্চিমবঙ্গে রয়েছে রূপশ্রী, রয়েছে কন্যাশ্রী প্রকল্প, রয়েছে রীতিমতো লক্ষ্মীর ভান্ডার রয়েছে, এবং এই যে বিভিন্ন খেলার আর এক নাম রাজনীতি, আর নয় কানামাছি। দুর্নীতিমুক্ত সমাজ করতে আমাদের বিশেষ অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি। দেখুন শুধুমাত্র KTV বাংলায় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধে 6টা 27 মিনিটে, পুনঃ সম্প্রচার রাত 11টা 57 মিনিটে। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ও কি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। ক্ষমাপ্রার্থী, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের এমার্জেন্সি ব্রেকের দিকে যেতে হয়েছিল। তো যেদিকে নজর রাখছিলাম, এই রাজ্যে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা কিন্তু 14,400 টাকা করে পান, বিহারের থেকেও বেশি। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, এই রাজ্যে পশ্চিম বাংলায় রূপশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, রীতিমতো সবুজ সাথী রয়েছে, এবং যেই 1,000 টাকার প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের, এই প্রকল্পগুলোর মাধ্যমেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে এই রাজ্যের মহিলা, প্রথমেই বলেছিলাম নীতিশ কুমার মহিলাদের মন জয় করার জন্য একেবারে ময়দানে নেমে পড়েছিলেন। তো সেক্ষেত্রে কেন বলছি এই বিষয়টা, এবার বিজেপি দুর্নীতি, শোষণ,
অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ভুয়ো ভোটার, মৃত ভোটার, অবৈধ ভোটার নিয়ে যতই মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করুন না কেন বা আঙুল তুলুন না কেন বিজেপির তরফ থেকে, যতক্ষণ না এই যে মুখ্যমন্ত্রীর সমর্থনে যে ভোট ব্যাংক মহিলাদের তৈরি হয়েছে, এটা যদি ভাঙতে না পারে বিজেপি, তাহলে আখেরে বিজেপির কোনো লাভই হবে না। ইতিমধ্যেই যেমনটা বিহারের ভোট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছিলেন, এবার বাংলার পালা, অঙ্গ কলিঙ্গের পর এবার বাংলার পালা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র মোদী কিন্তু তিনি এমনটাও বলেছেন যে রাজ্যে এই রাজ্য থেকে এবার জঙ্গল রাজ্যের রাজনীতি একেবারে উপড়ে ফেলবেন। বিহারের এই ভোটের ফলাফল এই রাজ্যে ঠিক কতটা প্রভাব পড়তে পারে এবং বিহারে এনডিএর এই দাপট বাংলার ভোটারদের মনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের গেস্টদের সঙ্গে আলোচনা তো করব। তবে তার আগে আমরা দেখব কেটিভি বাংলা স্পেশাল একটি বিশেষ প্রতিবেদন। দেখুন। বিহার বিধানসভার 243টি আসনের ফলাফল ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছিল জোর চর্চা। কারা গড়বে সরকার, এনডিএ না মহাজোট? দ্বিতীয় দফায় ভোট গণন শেষ হতেই বুথ ফেরত সমীক্ষায় ঝড় উঠেছিল রাজনৈতিক অঙ্গন। অনেকেই মনে করেছিল বিহারে নীতিশের সরকারের ফের কঠিন, কিন্তু শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই দেখা যায় উল্টো ফল। স্পষ্ট হয়ে যায় বিহারের রায় প্রায় এক পেশে। বিহারে এনডিএ জয়ের আবহ এসে পৌঁছায় কলকাতাতেও। বঙ্গ বিজেপির সদর দফতর মুরলীধর লেনে উৎসবের আমেজ, কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন। সল্টলেকের পার্টি অফিসেও একই ছবি, ঢাকঢোল, আবির আর স্লোগান মুখর চারপাশ। ভোট গণনার 5 ঘন্টা পেরোতেই কার্যত জয় নিশ্চিত করে ফেলে এনডিএ শিবির। বিহারের এই ফলাফলে উৎসাহ উদ্দীপনায় মেতেছে রাজ্যের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বিহারে জঙ্গল রাজ্যের অবসান ঘটেছে, এবার পালা বাংলার। বিহারে এনডিএর সাফল্যের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিহার প্রমাণ করে যে ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করে। বিহারের রায় স্পষ্ট, উন্নয়নী রাজনীতির মূল সুর, আর সেই সুরেই ভর করে এনডিএর এই দাপট। আবারও বিহারের সিংহাসনে বসছেন নীতিশ কুমার। অন্যদিকে বিজেপি শিবিরে উল্লাসের জোয়ার। বিহারের সাফল্যে আগামী দিনের লড়াইয়ের বার্তা খুঁজছে বঙ্গ বিজেপিও। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা। এই যে বিহারের ভোট হলো, বিহারের ভোটের পর এবার বাংলায় কতটা ইম্প্যাক্ট পড়তে পারে, বা যেমনটা আমি বলছিলাম যে এনডিএর দাপট বাংলার ভোটারদের মনে ঠিক কী প্রভাব ফেলতে পারে। যেমন বিজেপি বিহারে যে জোট তৈরি করেছে, সেই রকম জোট কি কোথাও গিয়ে বাংলাতে তৈরি করা যাবে কিনা, বা যদিও বা তৈরি করা যায় সেক্ষেত্রে কোন দলের সাথে তৈরি করা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি জানবো। আমার সঙ্গে যারা গেস্টরা রয়েছেন আমি একটু তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা একটু সেরে নেব। আমার সঙ্গে যারা রয়েছে, আমি বিজেপি থেকে রয়েছেন অমলেন্দু দত্ত, তৃণমূল থেকে রয়েছেন গৌরাঙ্গ চৌহান, কংগ্রেস থেকে রয়েছেন সুস্মিতা বিশ্বাস এবং তন্ময় ভট্টাচার্য রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সকলকে কেটিভি বাংলায় স্বাগত। আমি একেবারে অমলেন্দু দত্তের কাছে আসি। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার একের পর এক ছাড়া পাচ্ছে এই রাজ্যে একেবারে বিধানসভা নির্বাচনের আগে, এই বিষয়টিকে ঠিক আপনারা কোন চোখে দেখছেন? দেখুন, যারা ছাড়া পেয়েছে তারা দুর্নীতি করেছে, এটা ঠিক, এটা বাস্তব। যে দুর্নীতি করেনি বলে ছাড়া পেয়েছে তা নয়। বিচার প্রক্রিয়ায় বেল একটা স্বাভাবিক প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের পরে যে কোনো অ্যাকিউজড পারসনের অধিকার থাকে, তার সাংবিধানিক। কিন্তু এই বিষয়টিকে অনেকেই বলছেন যে দিদি মোদির সেটিং, এই বিষয়টাকে কি বলবেন? না, সেটিং হলে তো অ্যারেস্টই হতো না। অ্যারেস্ট হয়েছিল কেন? তারা নিজেরা যে গ্রাউন্ডে অ্যারেস্ট হয়েছে সেই গ্রাউন্ডে এভিডেন্স ছিল তাদের বিপক্ষে। যারা অ্যারেস্ট হয়েছিল তাদের বিপক্ষে এভিডেন্স ছিল বলে ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে নির্দিষ্ট সময়, ধরুন কেউ 2 বছর, কেউ 3 বছর জেলে থাকাকালীন ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন কন্টিনিউ হওয়ার পরে একটা বিচার প্রক্রিয়ার মধ্যেই থাকে যে একটা আসামি জেল সবসময় যে সারা জীবন জেলে থাকবে তা তো হয় না। ভারতের সংবিধান অনুযায়ী
প্রত্যেক আসামির বেল পাওয়ার অধিকার আছে। বেল পাওয়ার পরে আবার যে জেল হয় তারও প্রমাণ আছে, যে বেল পেয়ে গেল মানে আর যে জেল হবে না তা নয়। যেমন আজকে বিহারের ভোটের কথা বলছেন, বিহারের যে মুখ্য বিরোধী দল ছিল যারা পর্যদুস্ত হয়েছে আরজেডির, যিনি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, তিনিও তার সেই চারা কেলেঙ্কারির জন্য আগে বেল পেয়েছিলেন, তারপরে আবার দোষী সাব্যস্ত হওয়ার পরে আবার তিনি তার সাজা পূরণ করার জন্য আবার তিনি জেলে গেছিলেন, এবং তার যে সাজা যেটা ফুল টার্ম, যে তিনি যে কনভিক্টেড হয়েছিলেন তার জন্য আবার ফুল টার্ম তিনি জেলে সংশোধনাগারে থেকেছিলেন। সেই রকম আগামী দিনে যারা এই দুর্নীতির, যেমন কয়লা কেলেঙ্কারি বলুন বা খাদ্য কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রী বলুন বা শিক্ষা কেলেঙ্কারিতে চাকরি চুরিতে শিক্ষামন্ত্রী কিছুদিন আগে যে বেল পেয়েছে, এগুলো বিচার প্রক্রিয়ার একটা অংশ। তা বলে এই নয় যে তৃণমূল ধোয়া তুলসী পাতা হয়ে গেল। তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে সর্বস্তরে দুর্নীতি, সেটাকে কেউ আর আমজনতার কাছ থেকে সেই প্রতিচ্ছবিটাকে কেউ বের করে দিতে পারবে না। তৃণমূল যে চুরি করেছে এবং চোরেরা যে জেলে গেছে এটা তো সবাই জানে। চোরেদেরও বেল হয়, এই চোরেদেরও বেল হয়েছে। চোরেদের বেল হওয়া মানে এই নয় যে সে চুরির দায় থেকে মুক্ত হয়ে গেছে, তারা আবার বিচার প্রক্রিয়ার মাধ্যমে আবার জেলে যাবে। আমি একেবারে সুস্মিতা, আমি এবার একটু সুস্মিতা ম্যাডামের কাছে আসি, কংগ্রেসের। আপনারা তো বারবার বলে আসছিলেন যে ভোট চোর গদ্দি চোর, এবার তাহলে কোন স্লোগান তুলবেন? সেই স্লোগানই চলবে। তার কারণ আপনাদের জানা উচিত যে আমরা জানি প্রত্যেকে, আপনারাও জানুন, 7,42,00,000 ভোটার আছে বলে বিহারে ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং যখন নির্বাচন শেষ হয় তখন বললেন 7,45,00,000 ভোটার, মানে 7.455 crore। ঠিক আছে, হঠাৎ করে 3 লক্ষ বেড়ে গেল নির্বাচন কমিশনের মানে ডিক্লারেশন অনুযায়ী। এবার দেখা গেল 7.45 এর যে পার্সেন্টেজটা 67% ভোট পড়েছে, অথচ দেখা যাচ্ছে প্রায় 100% ভোট পড়েছে। তাহলে এই 67% যদি আপনি এর ক্যালকুলেশন করেন তাহলে ভোটার সংখ্যা দাঁড়ায় হচ্ছে 12 কোটি। তা বিহারে কি 12 কোটি ভোটার আছে? এটা আমরা সবার আগে এই কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখবো। সুতরাং এই এসআইআর এর নামে এই ভোট চুরির যে খেলা চলছে, এই খেলা যে কি খেলা, সে খেলা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, আজকে প্রশান্ত কিশোরকে আমরা দেখলাম একটা ভূমিকায়, যে ভূমিকায় তিনি দেখলাম 247টা আসনের মধ্যে 238টা আসনে তিনি ক্যান্ডিডেট দিয়েছে। 238টার মধ্যে তার নিটফল হচ্ছে 0। কেউ যদি জেতার জন্য একটা নতুন পার্টি লঞ্চ করে তাহলে সে তার কতগুলো সিটে ক্যান্ডিডেট দেওয়া উচিত? নিশ্চয়ই পুরো সংখ্যক ক্যান্ডিডেট সে জানে যখন আমরা জিততে পারবো না, কিংবা ধরুন আশা রেখেই জিতবে বলে আশা রাখলো, সেই জায়গায় তার পুরো কিন্তু সংখ্যা সে ক্যান্ডিডেট দিত না। সেখানে দেখা গেল 238টা সিটে তিনি ক্যান্ডিডেট দিয়েছে। তাহলে এইটা থেকে খুব ভালো বোঝা যাচ্ছে যে তিনি একটা ভোট কাটুয়া হয়ে যে পার্টি জিতেছে অবশ্যই সেটাকে সুবিধা করে দিয়েছে সেই পার্টিকে। সেটা জোট হোক, মানে এনডিএ সরকারের যে জোট, সেই জোট হোক, আর বিজেপি কে হোক, আর জেডিইউ কে হোক, যাই হোক কাউকে তো একজনকে সুবিধা তিনি করে দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। দেখুন, সংসদীয় গণতন্ত্রতে আমরা একটা কথাতে বিশ্বাস করি যে সংসদীয় গণতন্ত্র বলে মানুষকে ভোটাধিকার যেমন প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে, সেরকম মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করে তার কোনো একটি দলকে নির্বাচিত করে, সেই জায়গায় পরাজয় অবশ্যই আমরা স্বীকার করে নেব। কিন্তু যে জায়গায় নির্বাচনের নামে নির্বাচন কমিশন এক্সটেনশন কোশ্চেন হয়ে কেন্দ্রীয় সরকারের কাজ করছে, আজকে যেই ভূমিকা নির্বাচন কমিশন পালন করছে, সেই জায়গায় আমরা কিন্তু খুব দুঃখিত ভাবে বলছি, আমরা মনে করছি গণতান্ত্রিক সংবিধানকে পুরো গলা টিপে হত্যা করা হচ্ছে। এবং এই সংবিধানের ভবিষ্যৎ কি তা আমাদের কারোর জানা নেই। আগামী দিনে যেভাবে সমস্ত স্টেটগুলোকে দখল করছে,
আজকে বিজেপি সরকার হয়তো আগামী দিনে সংবিধানটাকেও বদলে দেবে, তার জায়গায় মনুসংহিতাকে তারা অ্যাপ্লাই করবে। এবার বেশ, বিষয়টা বেশ, আমি হচ্ছে- আসবো সুস্মিতা ম্যাডাম। আমি একটু গৌরাঙ্গ বাবুর কাছে আসি। গৌরাঙ্গ বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। গৌরাঙ্গ বাবু, আমি প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, এই যে বিহারে জয়ের ফলে বঙ্গের বিজেপি কিন্তু উচ্ছ্বসিত, কোথাও কি 2026-এর নির্বাচনের আগে আপনাদের লড়াইটা কি একটু হলেও কি কঠিন হলো? হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শুভ সন্ধ্যা প্রত্যেককে জানাই। এখানে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে বাংলার লড়াই কঠিন, এটা এর আগের বারে যখন 2020 সালের শেষে 20 সালের দিকে যখন ওখানে বিহারে ইলেকশন হয়েছিল, জিতেছিল এবং সরকার গঠিত হয়েছিল এনডিএ সরকার, তখন তারপরে ওদের টার্গেট ছিল এবার বাংলা। কিন্তু বাংলায় এসে যখন বাংলায় আসলো, বাংলার ভোট হলো 2021 সালে, 21 সালে দেখা গেল যে 70-80টা আসনের মধ্যেই আটকে গেল। সেই 70টা যে 80টা আসন পেয়েছিল, সেই আসনগুলোও আপনি নিরপেক্ষভাবে দেখবেন, সেগুলো সবকটা ওটা সিটি ছিল সিপিএম বা কংগ্রেসের সিটগুলো। সেই সিপিএম, যেখানে সিপিএম বা কংগ্রেস জিতেছিল, সেই সিটগুলোই বিজেপি পেয়েছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ যে 53% যে ভোট পার্সেন্টের উপরে কাজ করছে, সেক্ষেত্রে একটুকু বিচলিত হয়নি এবং চেঞ্জ হয়নি। এটা বাংলা, এটা বিহার নয়। আর বিহারে জিততে গেলে পরে জেতার জন্য তো দিদির উপরেই ভরসা করতে হয়েছিল, দিদির প্রকল্পের উপরেই। যে মিথ্যে কথা বলে দিয়ে 10,000 টাকা লোককে, মেয়েদেরকে ভাতা দিবেন, মহিলাদের ভাতা দিবেন, যেটা বলে এসেছেন নীতিশ কুমার, যার উপরে ভোট পার্সেন্টেজ মহিলাদের পড়েছে, তার ফলে এই রেজাল্ট হয়েছে। আমি অবশ্যই যেটা রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টের বিশ্লেষণ করলে পরে দেখা যাবে যে 3 লক্ষের উপরে, কালকে দেখা গেল ইলেকশন কমিশন যে ডিক্লেয়ার করেছিল 65% বা 66% ভোট হয়েছে বিহারে, কিন্তু রেজাল্টে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ ভোটারের গড়মিল দেখা দিয়েছে। তো লক্ষ্য রাখতে লাগবে যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে, যেভাবে করে দুর্নীতি এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে যে দুর্নীতি, 100টার উপরে সিট দিল এনডিএ, তার মধ্যে 98-96টা জিতে গেছে, এটা অবিশ্বাস্য বিষয়। এটা হতে পারে না, এটা কোনোদিনও হয়নি। যে ত্রিপুরাতে যে অবস্থা করতে চায়, 97% 98% আনকনটেস্টেড ভোট, সেদিকেই হচ্ছে আগামী দিনে সংবিধান থাকবে কি থাকবে না এবং ভোট হবে কি হবে না, বা ভোট এলেও সেটা কোন জায়গাটা গিয়ে পিছন দিক থেকে কাউন্টিং হচ্ছে, একটা দেখা গেল আর স্কোর লেখা হচ্ছে আরেক জায়গায় আরেকটা সংখ্যা, যার ফল কালকে হাতে নাতে ধরা পড়ে গেছে। এটা লজ্জা, এটা নয়, এটা বাংলা। আর দিদির প্রকল্প উপরে ভরসা করে না জিতে নিজস্ব কিছু, নীতিশ কুমারকে, তিনি 8 বার 9 বারের মুখ্যমন্ত্রী, সেখানে তার নিজস্ব প্রকল্প আনা উচিত ছিল। আজকে দিল্লিতে দিদির প্রকল্পের উপরে জিতেছে, বা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে দিয়ে, লাডলি বাহেন দিয়ে মধ্যপ্রদেশে জিতেছে, কিন্তু মহিলাদেরকে বিজেপি কিন্তু একটুকু সম্মান দেয়নি, কোনো টাকাও দেয়নি। আজকে দেখবেন বিহারে যে 10,000 টাকার কথা মহিলাদেরকে বলা হয়েছে, নীতিশ কুমার তো থাকবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, সবাই থাকবে। দেখা যাবে যে একটা মহিলাদেরকেও কিছু দেওয়া হয়নি বা করা হয়নি। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে লক্ষ্মীর ভান্ডার, মহিলা সুরক্ষা থেকে শুরু করে এবং রাজ্যের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন প্রতিদিন সংগঠিত হচ্ছে। সুতরাং আমাদের বিহারের দিকে আমি আসবো, আমি একটু তন্ময় বাবুর কাছে আসি। তন্ময় বাবু, এই যে বিহারের এই ফল বাংলায় কি প্রভাব ফেলবে বলে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করছেন? আমি আসবো, আমি তন্ময় বাবুর কাছে আসি। কথা শুধু তৃণমূলের এই কথার সাথে আমি তন্ময়দা বলবে, আমি একটা কথা তন্ময়দা আপনার পারমিশন নিয়ে বলে, সেটা হচ্ছে আজকে যেই কথাটা বললো, এই কথাটার সাথে আমি একটা জায়গায় সহমত এবং আরেকটা জায়গায় মানে সহমত পেশ করতে পারছি না। তার কারণ আপনি এটা জেনে রাখুন যে তৃণমূলের যিনি বক্তা আছেন, তাকে আমি বলছি যে 10 দিন আগে, ভোট ডিক্লারেশনের 10 দিন আগে 10,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে যাবে বলে ডিসিশন নেন, ঠিক ইলেকশনের মুখে। এবং ইলেকশনের আচরণবিধি চালু হয়ে যাবার পরে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছে। এইটাও একটা সাংবিধানিক বিষয় বলে আমরা মনে করি। এটা অসাংবিধানিক ভাবে এই সরকার করেছে। ব্যাস, এইটুকুই বলা। তন্ময় বাবু, প্রথমে তন্ময় বাবু, আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, ভোট হয় অংশের ভিত্তিতে। এবার আপনি বলছেন বিহারের ভোটের সমীক্ষায় বাংলার এফেক্ট হবে কি? দেখুন, প্রথমত বাংলায় জাতপাতের রাজনীতি কোনোদিন এবং তার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে সিদ্ধান্ততেই রাজনীতি তন্ময়বাবু কথা কেটে আসছে। রাজনীতি তো একটা ট্রেন্ড, রাজনীতির ট্রেন্ড, রাজনীতিতে চেঞ্জ হয়। তার মানে এই নয় যে বাংলায় জাতপাতের রাজনীতি প্রাধান্য পাবে। কি হতে পারে? আমরা সেন্ট্রালে বা কেন্দ্রে দেখতে পারি মোদী আরো বেশি নির্ভরশীল হয়ে পড়লেন নীতিশ কুমারের উপর, তাই তো? আমি যদি বলি এই বিষয়টাকে আজকে ভোটের বৈতরণী বিজেপি রীতিমতো মহিলা ভোট, ভোট, এখানে সংখ্যালঘু ভোট থেকে দেখবেন হিন্দু ভোট এবং হিন্দু ভাষাটাকে ভালোভাবে খাওয়াতে করছে নীতিশ কুমারের উপর ভোট। তার কারণ নীতিশ কুমার ক্রেডিবিলিটি ব্যক্তি, নীতিশ কুমার রাজনৈতিক করে কথা বলছি, এই ব্যক্তি করিষ্মাকে। তন্ময়বাবু আপনার কথা কেটে আসছে, আমি একটু অমলেন্দু বাবুর কাছে আসি। অমলেন্দু বাবু, এই যে যেমনটা অভিযোগ করছেন কংগ্রেস এবং তৃণমূলের পক্ষ থেকে 3 লক্ষ ভোটারের গড়মিল, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? 3 কোটি নট লক্ষ। এগুলো হচ্ছে হাস্যকর কথাবার্তা। কেননা প্রত্যেক বিধানসভার যারা প্রার্থী ছিলেন 243টা বিধানসভায় যেমন এনডিএ প্রার্থী ছিলেন, তেমনি বিরোধী দলের প্রার্থী এবং অন্যান্য নির্দলীয় প্রার্থী, অনেক প্রার্থী একটা বিধানসভায় প্রায় 10-12 জন করে কন্টেস্ট করেছেন। তাহলে তারা এসআইআর হওয়ার পরে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট আপলোড করেছে, সেই ভোটার লিস্ট অনুযায়ী তাদের প্রার্থীরা প্রত্যেকটি, এই যে 10-12 জন প্রার্থী প্রতিটা কেন্দ্রে যে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের কাছে ভোটার লিস্টও ছিল এবং তারা তাদের পোলিং এজেন্টও ছিল এবং প্রত্যেকে কোনো পোলিং মানে ভোটে প্রত্যেক প্রার্থী যারা নির্বাচিত হয়েছেন বা যারা হেরেছেন, প্রত্যেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কোনো ক্লেম কেউ করেননি। অথচ এখন এইসব মন গড়ন কাহিনী কে কোন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এসে কি বলছেন পশ্চিমবঙ্গে বসে, এরা সব হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্লেয়ার। এই কংগ্রেস আর তৃণমূল আজকে এনডিএর বিহারে এই বিপুল জয়ের পরে তারা নিজেরা বিভ্রান্ত হয়ে গেছে। তারা কিছু খুঁজে পাচ্ছে না। প্রথমে ইভিএম কে দোষ দিত, তারপরে মোদিজির নামে গালাগাল করতো, আর এখন কিছু খুঁজে না পেয়ে কি করবে? এখন এসআইআর প্রক্রিয়াকে মানুষ বিহারে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এসআইআর প্রক্রিয়ার পক্ষে যারা প্রচার করেছিলেন তাদেরকে বিপুল ম্যান্ডেট দিয়েছেন, এসআইআর প্রক্রিয়ার বিরোধে যারা প্রচার করেছিল তাদেরকে পরাস্ত করেছেন। এখন বিরোধী দল ইন্ডি জোট, এই তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সব তো একসাথে গিয়ে আবার একসাথে জট আর জোট পাকিয়ে ফেলে। এরা বিভ্রান্ত, এরা জানে যে এই যে ভোট চুরিটা অ্যাকচুয়ালি করতো ওরা। এনডিএর বিরোধী দল, তারা ভোট চুরি করত, তারা এই মৃত ভোটারের নামে ভোট দিত, তারা ডবল এন্ট্রি ভোটারের নামে ভোট দিত, তার জন্য তারা আজকে ভীত। আর পশ্চিমবঙ্গের শাসক দলও আজকে যেতে এই ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার এবং অনুপ্রবেশকারী ভোটারের দৌলতে, এই যে অনুপ্রবেশকারী মৃত ভোটার এবং ডবল এন্ট্রি ভোটার গুলো এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনেও যে পশ্চিমবঙ্গে বাদ যেতে চলেছে, তার জন্য আজকে ভীত সন্ত্রস্ত হয়ে এইসব কথা বলছে। আর কংগ্রেসের কথা ছাড়ুন, যারা 243-4, যার নেতা মানে কি প্রচারের সময় ঘোলা জলে মাছ ধরতে নেমেও কিছুই করতে পারলেন না, নিজেই সাঁতরে ভাবলেন যে সবকিছু করে দেবেন। কংগ্রেস এখন ভারতবর্ষ থেকে অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। কংগ্রেসের পশ্চিমবঙ্গে শূন্য হয়েছে, বিহারে 243-4 পৌঁছে গেছে। আগামী আমি একটু তন্ময়বাবুর কাছে আসি। তন্ময়বাবু, যে প্রশ্নটা নিয়ে আপনার কাছে এসেছিলাম, বিহারের ফলাফল কি বাংলায় কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারে? না, বিহারের ফলাফল বাংলায় কোনো এফেক্ট করবে না। তার প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে ধর্মের তাস বাংলায় খেলা যাবে না, এটা বাংলার মানুষ দেবে না। এটা একটা অঙ্ক। দেখুন, আবারও বলছি, আবেগ নিয়ে বাংলার রাজনীতি যেমন হয়, পাশাপাশি অঙ্কের নিরিখে রাজনীতিকে বুঝতে হবে। আজকে অমলেন্দু বাবু তার নিজস্ব ন্যারেটিভ বলছেন, বিজেপিকে প্রতিনিধিত্ব করছেন, করতেই পারেন, সেটা তার গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অধিকার, করতেই পারেন। উনি অঙ্কটাকে ভুলে যাচ্ছেন। ওনাকে যদি আমি জিজ্ঞেস করি আরএসএস এবং বিজেপির পার্থক্য, উনি আশা করি বলতে পারেন, কিন্তু বিজেপি কবে তৈরি হয়েছে তুমি বলতে পারবেন? কোন তারিখে? পারবেন।
আমি জানি না পারবেন কি। তা অমলেন্দু বাবুর কাছে আমার প্রশ্ন থাকলো, পরে বলবেন সেটা। বিষয় হচ্ছে ধর্মের কাটাকি করে যেটা বিহারে যাদব, মুসলিম, ছোট জাত, বড় জাত, দেখুন না সনাতনী এবং হিন্দুদের মধ্যে কতগুলো ভাগ আছে। ছোট জাত, বড় জাত, চামার, লুচি, মেথর, ঠাকুর, যাদব, এই ধর্মের ট্যাবলেট বিহার ইউপিতে খাবে, এটা বাংলায় খাবে না। তার কারণ ইতিহাস এবং বর্তমান এবং তার আগে রাজনৈতিক ইতিহাস সকলেই বলেনি ধর্মকে প্রাধান্য দিয়েছে বাংলা। অতএব যে আশায় মুখ বাঁধছেন চাষা অমলেন্দু বাবুরা, তাতে অমলেন্দু বাবুরা আশায় মুখ বাঁধতেই পারেন। তার কারণ কেন্দ্র সমঝোতা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার আছে নরেন্দ্র মোদীর। এটা আমি নয়, এটা প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখার্জির স্টেটমেন্ট। তার কারণ বিজেপিকে বাঁচাতে গেলে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আমি কোনো দলের প্রতিনিধিত্ব হয়ে বলছি না, আমার একটা অঙ্কের ইকুয়েশনে বলছি। আজকে ধরুন কোনো কারণে যদি নীতিশ কুমার হেরে যেতেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অঙ্কের নিরিখে বিজেপিকে দরকার হতো, তখন অমলেন্দু বাবুরা কি বলছেন আমার জানা নেই। তবে আজকের দিনেও দাঁড়িয়ে বলছি, বিজেপি যে ক্ষেত্রটা নীতিশ কুমারের উপর ভর করে দাঁড়িয়েছে, পাশাপাশি প্যারালালি দুখানা সিট, দুখানা মুখকে দাঁড় করিয়েছে। একটা হচ্ছে রামবিলাস পাসওয়ানের ছেলে, যার 9 থেকে 20টা ইনক্রিজমেন্ট, একটা হচ্ছে মিং, আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনার এই যে আপনার পিকে। তার কারণ পিকে কখনোই নিজের দলকে জেতাতে জানায়নি, এবং মিং এবং পিকে সংমিশ্রণ যে ফলশ্রুতি, প্লাস যে নীতিশ কুমার এবং 10,000 টাকা এবং মহিলা ভোট, এটাই ফ্যাক্টর করেছে। কোনো নরেন্দ্র মোদী ফ্যাক্টর কাজ করেনি এখানে। এখানে ধর্মের তাস খেলেছেন বিজেপি। বেশ তন্ময় বাবু, আমি আসবো, তার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ঠিক কি বলেছেন আমি একটু সেটা শুনবো। আবর্জনা পরিষ্কার করে দেবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে, এবং বাংলাও পরিবর্তন হবে। এটা সময় এসে গেছে, আর বেশি সময় নেই। পবিত্র গঙ্গা, তাতে সব আবর্জনা পরিষ্কার করে দেবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে, এবং বাংলাও পরিবর্তন হবে। এটা সময় এসে গেছে, আর বেশি সময় নেই। পবিত্র গঙ্গা, তাতে সব আবর্জনা পরিষ্কার করে দেবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে, এবং বাংলাও পরিবর্তন হবে। এটা সময় এসে গেছে, আর বেশি সময় নেই। গৌরাঙ্গ বাবু কি বলবেন, বাংলাও পরিবর্তন হবে? কি মনে হচ্ছে, বাংলাও কি পরিবর্তন হবে? সঞ্চালিকা ম্যাডামের কাছে একটু পারমিশন চাইবো। এই যে শিশির বাবু বললেন না বাংলায় পরিবর্তন আসবে, তো আমি বলি বিজেপি নামক যে দলটা না, এই গণতন্ত্রের বুকে এটা থ্রেট। এখন কিছু মানুষ বুঝতে পারছে না, এই ধর্মের বাতাবরণের যে ট্যাবলেট খাওয়াচ্ছে বিজেপি, সেটা পরে বুঝবেন। কেন ইতিহাস বরাবর সমর্থন করে এসছে যে দেখুন, ক্রাইম ডাজ নট পে, সেটা ধর্ম বেচুন আর যাই বেচুন। আমার মনে হয় না অমলেন্দু বাবুদের হাসিটা খুব তাড়াতাড়ি পুরি। বেশ বেশ গৌরাঙ্গ বাবু কি বলবেন, এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর এই মন্তব্যে কি বলবেন? বাংলায় কি পরিবর্তন আসতে চলেছে? বাংলায় পরিবর্তন হবে না, প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং 50টার বেশি বিজেপি সিটও পাবে না, সেটা এখন থেকেই বলে দেওয়া যেতে পারে। কিন্তু আমার বিষয়বস্তু হচ্ছে, আমি একটু অন্য কথা বলবো, যে ওনার ছেলে শুভেন্দু অধিকারী কি জিততে পারবেন? গতবার তো লোডশেডিং করে দিয়ে কোনো রকমে জিতে গেছেন, এবং জিতে রয়েছেন, দেখিয়েছেন লোডশেডিং করে যে স্কোর। নির্বাচন কমিশন হলো, তারপরে ভয় ভীতি এবং তাকে খুন করা, যে দায়িত্বে ছিলেন নির্বাচনী আধিকারিক, তাকে খুন করার হুমকি টুমকি বিভিন্নভাবে দিয়ে স্কোর পরিবর্তন করে দিয়ে সেটারও মামলা এখনো চলছে। তো সুতরাং শিশিরবাবু আগে নিজের দেখান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে যতদিন ছিলেন তিনি সাংসদ হয়েছিলেন, এখন কেন ভোটে দাঁড়াতে পারলেন না? যখন সেই কাঠির শিশির অধিকারী কোথায় গেলেন, কেন দাঁড়ালেন না? এবার তো খুব সুযোগ ছিল ওনার কাছে জেতার। সেখানে তিনি ওইখানকার কি বলে, নিজের ছেলেকেও দাঁড় করালেন না এবং অন্য কেউ নিজেও দাঁড় হলেন না। আর একজন হাইকোর্টের বিচারপতি যিনি শুভেন্দু অধিকারী কথায় বিভিন্নভাবে রায় দিয়েছেন, তাকে টেনে নিয়ে গিয়ে জেতানোর দরকার ছিল, জিতিয়েছেন, গিফট দিয়েছেন, নিজের পরিবারকে যে বলি দিতে পারে। আরে সেই শুভেন্দু অধিকারী আগামী দিনে বিরোধী দলনেতার যে পদ, সেই পদটাও খারিজ হতে চলেছে। সেটার দিকে একে নজর দেওয়াটাই শিশির বাবুর এখন প্রধান দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত, এটা আমার মনে হয়।
বেশ, গৌরাঙ্গবাবু আমি আসবো আবারও। আমি একটু রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। Now, Giriraj Singh, who is a union minister and a close associate of Prime Minister Narendra Modi, has said that Bengal is a place of Rohingyas and Bangladeshis. This is nothing but an insult and a humiliation of Bengal, an insult and humiliation of all Bengali people, of all Bangla-speaking people, and shows the BJP's deep prejudice and constant attempts to humiliate the people of Bengal and to humiliate Bengal and Bangla speakers. অমলেন্দু বাবু শুনলেন ভালো করে, তাহলে কি বিজেপি বাংলাকে কোথাও গিয়ে অপমান করছে, কি বলবেন? বাংলাকে অপমান করছে এই যে কথাটা তারা শুধু ইনি সাগরিকা ঘোষ নয়, যিনি সাগরিকা ঘোষ বক্তব্য দিচ্ছেন যে বিজেপি বাংলাকে অপমান করছে, আপনাদের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন। আপনি চুপ করুন, আপনার সময় আপনি বলবেন, আপনাদের আপনার সময় আপনি বলবেন, আপনার যত বলার আছে আপনার সময় বলবেন। ইন্টারফেয়ার কেন করছেন? ইন্টারফেয়ার কেন করছেন? আপনার সময় আপনি বলতে পারছেন না তো, আপনার ন্যারেটিভ বোঝালে তো হবে না। আমি বলতে পারবো না পারবো সেটা বলার দায়িত্ব আপনার। সঞ্চালক ভুল বোঝাচ্ছেন প্রসঙ্গ থেকে সরে যাবেন, প্রসঙ্গ থেকে সরে আপনার যাবেন। কেন্দ্রে ভুল বুঝিয়েছেন, বাংলায় ভুল বোঝাতে যাচ্ছেন, পারবেন না। বলুন, বলে নিন, আপনি বলে নিন, তারপরে বলছি। হয়েছে, আমি বলতে শুরু করলে পারবেন না। সেটা সঞ্চালকের দায়িত্ব। দেখুন, আজকে বাংলা বাংলা বলা, এই যে তৃণমূল, যিনি যার বাইট আপনি দেখালেন, সাগরিকা ঘোষের কোশ্চেনের অ্যান্সারে একদিন মাননীয় মুখ্যমন্ত্রী, যার হয়ে তিনি আজকে ব্যাটিং করছেন, তিনি মাইক্রোফোন ছেড়ে দিয়ে আপনাদের মতন এক মানে সংবাদ চ্যানেলে ছুটে পালিয়ে গেছিলেন। তো ওনাদের কথার কোনো উত্তর দেওয়ার দরকার নেই। মানুষ যেটা চায়, পশ্চিমবঙ্গের মানুষ যেটা চায়, যে ভারতীয় জনতা পার্টি যে বাঙালি সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের ভিত্তি স্থাপন করেছেন, সেই দলকে যদি কেউ ভাঁওতা বুঝিয়ে যে বাংলা বিদ্বেষী বলে, তাহলে মানুষ তাদের উপরে হাসবে। আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শুধু নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে কোনো জায়গায়, যে কোনো ন্যাশনাল লেভেল থেকে বুথ লেভেল অব্দি যে কোনো প্রোগ্রামে, যে কোনো অফিসে, পার্টি অফিসে দেখবেন আমাদের বাঙালি সুসন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে আমরা মালা দিয়ে, পুষ্প স্তবক দিয়ে আমরা যে কোনো কার্যক্রম স্টার্ট করি। তো যে দলের ভিত্তি স্থাপনই করেছেন একজন বাঙালি সন্তান, সেই দলকে যদি বাংলা বিরোধী বলে কেউ প্রচার চালায়, সাধারণ মানুষ তাদের উপরে হাসছেন। ভারত হচ্ছে অখণ্ড ভারতবর্ষ, এবং এখানে পশ্চিমবঙ্গে যেমন বাংলা ভাষাভাষী কত তথ্যের উপর চলে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে আসা মানুষও এখানে অনেকদিন ধরে বসবাস করে, তাদের মাতৃভাষা হিন্দি হলেও তারা আজকে বাংলার ভোটার হয়েছেন। বাংলায় তারা বসবাস করেন, বাংলায় তারা পেশা নির্বাহ করেন, জীবিকা নির্বাহ করেন। তো ভারতীয় জনতা পার্টি জাতীয় পার্টি, বাংলা ভাষাভাষী যেমন আমরা আছি, তেমনি তাদেরকে নিয়েও ভারতীয় জনতা পার্টি কাজ করে। বেশ, আমি একটু সুস্মিতা ম্যাডামের কাছে আসি। সুস্মিতা ম্যাডাম, বাংলায় যেভাবে মেরুকরণের, আমি আসবো অমলেন্দু বাবু, আমি আসবো অমলেন্দু বাবু, আমি একটু সুস্মিতা ম্যাডামের কাছে আসছি। নিজে বলেছেন যে বাংলার সাথে সাথে আমাদের সমস্ত ভারতের অন্যান্য নাগরিকদেরকেও পশ্চিমবঙ্গে আমাদেরকে, আমি আসবো অমলেন্দু বাবু, আপনার সময় আবার আপনি বলবেন। আচ্ছা সুস্মিতা ম্যাডাম, এই যে বাংলায় যে মেরুকরণের রাজনীতি বাড়ছে, তাতে তো আপনারা রীতিমতো অস্তিত্ব সংকটে পড়ে যাবেন, সেক্ষেত্রে সামাল দেবেন কি করে? আগে আমি আমার কথাগুলো অনেকক্ষণ ধরে হাত তুলছিলাম, বলতে পারিনি, আগে সেই কথাগুলো বলিনি, আমি আপনার কথার উত্তর দেব। বিষয়টা হচ্ছে, অমলেন্দু দাকে একটু মনে করাতে চাই, অমলেন্দু দা 60 বছর আমরা ক্ষমতায় ছিলাম, 60 বছরের মধ্যে 56 বছর, তখন কিন্তু বিজেপির একজন সাংসদ ছিল পার্লামেন্টে, পরবর্তী ক্ষেত্রে 2জন সাংসদ হয় পার্লামেন্ট। আমরা কিন্তু বিজেপিতে কোনোদিন এরকম একটা দুটো এইভাবে বলে কিন্তু অপমান করিনি, যেটা আজকে তারা করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে যে কোনো বিরোধী দলকে স্পেস দেওয়াটা হচ্ছে গণতন্ত্রের একটা মানে দিক, একটা মানে পর্যায়ে বলা যায়। এই জায়গাটা তারা খর্ব করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে বিজেপি যে, আমি তন্ময় বাবুর সাথে একদম কিছু জায়গায় সহমত, বিজেপি যে সাম্প্রদায়িক যে বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই বার্তার মাঝখান দিয়ে বাংলায় তারা কোনো রকম সুবিধা তারা করতে পারবে না। তার কারণ হচ্ছে এই জন্য,
বলছি যে ভারতবর্ষের মধ্যে বাংলা হচ্ছে সবচেয়ে রাজনৈতিক সচেতন একটি স্টেট, যেখানে মানুষ চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার রক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সময় পেলেই রাজনৈতিক আলোচনা করে। এখানে মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। যেমন আমরা বলি প্রত্যেকটা লেভেলে রাজনীতি, প্রত্যেকটা লেভেলে মানুষের মধ্যে রাজনীতি, এই জিনিসটা বাংলার কালচার হয়ে গেছে। এই জায়গাটা থেকে বাংলাকে সরানো এবং বাঙালিদের সরানো খুব মুশকিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না বিজেপি কোনো রকম কোনো মানে দাগ কাটতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অমলেন্দু দাকে বলছি, অমলেন্দু দা যে এত গলা চিৎকার করছে, আপনি আগে গিয়ে আপনার দিল্লির নেতাদের জিজ্ঞাসা করুন তারা কি চায়। তন্ময়দা বলেছে একটু ইনডিরেক্টলি, কিন্তু আমি ডিরেক্টলি বলছি অমলেন্দু দাকে যে আপনার দিল্লির নেতাদেরকে এটি জিজ্ঞাসা করুন যে মমতা ব্যানার্জি সরে যাক তারা কি চায়। কেন একসময় রাজ্যসভায় ভোটাভুটিতে তাদেরকে টিকে থাকার জন্য মমতা ব্যানার্জিকে সাথে লেগেছিল এবং সারা ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করবেন আর বাংলায় বামফ্রন্টকে ক্ষমতায় আসতে দেবেন না এবং কংগ্রেসকে ক্ষমতায় আসতে দেবেন না, তার জন্য আপনাদের মমতা ব্যানার্জিকে দরকার। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে শেষ পর্যন্ত আপনি বললেন না ইডি সিবিআই নিয়ে অনেক কথা বললেন আপনি প্রথমেই শুরুতে, আপনাকে একটা কথা শুধু বলে দিই, আপনি জুডিশিয়ারিটাকে আমরা সম্মান করি, তাই জুডিশিয়ারি ভারতবর্ষের একটি সংবিধানের একটি মানে মানে ফান্ডামেন্টাল স্ট্রাকচারের একটা স্তম্ভ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জুডিশিয়ারিকে আমরা অপমান করতে চাই না, সেই জন্য আমি জুডিশিয়ারিকে ডাইরেক্ট কোনো আঘাত করবো না। কিন্তু আজকে জুডিশিয়ারি প্রত্যেকটা মানুষ জানে যে আপনাদের এখন মানে এমএলএ অজিত গঙ্গোপাধ্যায় তিনিও আজকে বেঁকে বসেছেন, কারণ তিনি একটি রাজনৈতিক সচেতন ব্যক্তি না হোক, তিনি একজন নাগরিক, বাংলার নাগরিক তথা ভারতবর্ষের নাগরিক এবং যথেষ্ট সচেতন এবং শিক্ষিত একজন ব্যক্তি। তিনি কিন্তু তার বিবৃতিতে সবটা বলে দিয়েছেন। এবং আজকে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আপনারা জুডিশিয়ারি মানে নিয়ে পক্ষপাতিত্ব করে এইভাবে জুডিশিয়ারিটাকে ইলেকশন কমিশন, সিবিআই এবং ইডির মতো কাজে লাগাচ্ছেন, আপনাদের যদি এতই বুকের পাটা থাকতো তাহলে আপনারা কিন্তু আসল যেই নাম শেষ পর্যন্ত উঠে এসছে সেই দুর্নীতি সেই মাথাকে কিন্তু আপনারা ধরতে পারতেন। এবং কেন তৃণমূল 17টা কমিটি থেকে মানে মিটিং থেকে এবং 77টা বিল থেকে কেন মানে 17টা বিল এবং 77টা মিটিং থেকে সমর্থন না দিয়ে বেরিয়ে গেছে, তার উত্তরও সবার কাছে জানা আছে। বেশ সুস্মিতা ম্যাডাম, আমি আসবো আবারও আলোচনায় ফিরে আসবো, তার আগে আমি একটু দিলীপ ঘোষের একটা বাইট শোনাবো আপনাদের। আমি একটু দিলীপ ঘোষের একটা বাইট শোনাবো। देखिए, बिहार में जो चुनाव हुआ नतीजा तो मालूम है, एक तरफा हुआ है। जिस प्रकार से राहुल गांधी इशू बनाया, वोट चोरी और हर घर में नौकरी, इस प्रकार अनप शनप बातें करके लोगों का विश्वास ही खो बैठे उन लोगों ने। अब देश में नरेंद्र मोदी जी का जो सरकार चल रही है एनडीए, विकास, लोगों का अधिकार, देश की सुरक्षा, सब पर सोचना, और नीतीश कुमार जी का पिछले 20 साल का जो कार्यकाल रहा है, ये दोनों मिलाकर बिहार के लोग पीछे देखने के लिए तैयार नहीं है। जिस प्रकार उन्होंने आश्वासन दिया था लोगों को, कोई विश्वास नहीं करता है। लालू राज सबको याद है, इसलिए मोदी राज और नीतीश राज में लोगों को खुश है। एक तरफा लोगों ने वोटिंग किया एनडीए की तरफ, वही नतीजा आ रही है। इसके बाद 26 वेस्ट बंगाल का इलेक्शन है, स्वाभाविक है बिहार में हवा आएगा तो यहाँ तो पहुंच जाएगा। अभी तक ये ठंडा का हवा आ रहा है, बिहार से ही आ रहा है हमारे तरफ, तो ये हवा चलेगा। पूरा देश में कमल का हवा यहाँ भी चलेगा, तो यहाँ भी परिवर्तन आसान हो जाएगा। সুস্মিতা ম্যাডাম, আমি আপনার কাছে আসি, তাহলে কি এবার বাংলা থেকে বিহারের হাওয়া কি আসতে চলেছে, কি মনে হচ্ছে? হবে না, হবে না, ওই অঙ্গ আর কলিঙ্গই জয় হবে, কিন্তু বঙ্গ আর হবে না, ও বলে লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের লিডাররাই চান না, ওনারাও নিজেরা সেটা খুব ভালো জানে। ওই আপনারা যেটা বলছিলেন না, আপনি যে কথাটা বলছিলেন, এবার আমি উত্তর দিচ্ছি। পোলারাইজেশনের যে কথাটা বললেন, এই পোলারাইজেশন করেই তো কংগ্রেস এবং বামফ্রন্টকে এরা এক কোণঠাসা করেছে, জিরোতে আনতে পেরেছে। তার কারণ হচ্ছে ভোটটা পুরো দুটো ভাগে সাম্প্রদায়িক দুটো ভাগে ভাগ হয়ে গেছে, পোলারাইজড হয়ে গেছে। আর আমি দেখি একটা শিশির অধিকারীর একটা বাইট দেখালেন, তৃণমূলের বক্তার মুখে অনেক কিছু শুনলাম। এই অধিকারী পরিবার সমস্ত রকম সুবিধা ভোগ করেছে একটা টাইমে, তৃণমূলের বিভিন্ন পদে তারা থেকে, এবং টপ পদে থেকেছেন তার বাবা, তার ভাইরা, শুভেন্দু অধিকারী নিজে। এবং আজকে শুভেন্দু অধিকারী যেরকম ধর্মকে আঘাত করে যেভাবে তিনি কথা বলছেন, এক হয় তিনি আগামী দিনে ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যাবেন, না হলে তিনি মানে কি বলবো, আর আমার বলা উচিত নাও অন এয়ার,
যাই হোক, এরকম একটা কিছু হবেন, কারণ উনি হয়তো বুঝতে পারছেন যে উনি কোন জায়গায় চলে গেছেন এবং কোন জায়গায় পৌঁছে গেছেন, এবং আগামী দিনে হয়তো এটাও প্রমাণিত হতে পারে যে তিনি তৃণমূলের মমতা ব্যানার্জি মানে হয়ে এজেন্ট হয়ে কাজ করছেন। তা যাই হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর একটা কথা আমি বলতে চাই যে এই অধিকারী পরিবার কি বললো তার উপর নির্ভর করে না, কারণ অধিকারী পরিবারের প্রভাব ওই মানে মেদিনীপুর অঞ্চলে পড়তে পারে, তার বাইরে বাংলায় এদের কোনো প্রভাব নেই। এবং বাংলায় মানুষের ভোটটা হবে পুরো অন্যভাবে, এবং SIR এ যদি চুরি করে ভোটে যেতে সেটা আলাদা ব্যাপার, যেরকম ভাবে তারা ভোট চুরি করে যাচ্ছে। অমলেন্দুবাবু যতই বড় বড় কথা বলুক, অমলেন্দুবাবুকে প্রমাণ করতে হবে সবার কাছে ভোটার লিস্ট গেলেও আপনারা কি কারসাজি করছেন নির্বাচন কমিশনে। কেন জ্ঞানেশ কুমার আগামী দিনে একটা বড় কোনো পদ পাবে, রাষ্ট্রপতির পদ, তাহলে কিছু এরকম একটা পদ। আপনারা তো বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বললো পুরস্কার দেওয়ার, আপনারাও জ্ঞানেশ কুমারকে এরকম একটা পুরস্কার কিছু দেবেন। তার সুতরাং আমি আবারও আসবো, আমি একটু তন্ময় বাবুর কাছে আসি। তন্ময় বাবু, এই যে বামেরা যে বলে মোদি দিদি সেটিং, তো এই বিষয়টিকে আপনি ঠিক কোন চোখে দেখছেন? না দেখুন, দিলীপ বাবুর উনি একজন বাঙালি মানুষ, উনি খুব সুন্দর হিন্দি বলেন, আমি তত সুন্দর হিন্দি বলতে পারি না, তবে বলতে পারি বিহার से जब हवा आता है कुलकुल करके तब पश्चिमी झंझा भी आता है हवा को रोकने के लिए। হ্যাঁ, তো পশ্চিমী ঝঞ্ঝাটা আছে, তো বাংলায় হাওয়া ঢুকতে গেলে পশ্চিমী ঝঞ্ঝাকে মারিয়ে ঢুকতে হবে, তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা আবার হাওয়া আটকে দেয়। আর মাননীয় নরেন্দ্র মোদী বলেছেন না, গঙ্গা বিহার থেকে কুলকুল করে আতা হয়, তো আমি বলতে হয় যে গঙ্গা কুলকুল করে আতা হয় উসকা শাখা প্রশাখা भी होता है। তো আজকে দিলীপ দা মমতার সাথে লাইন করছে, এখানে ওর সাথে হাত মেলাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন বাঙালি অবাঙালি খেলা, এখানে আবার শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে। তাহলে কুলকুল করে হাওয়া কাহা আতা है, हमको देखना पड़ता है। তবে এটাই বলতে পারি, আমি দিলীপ বাবুকে সম্মান দিতে পারি যে উনি হিন্দি বলতে হয়, আমি বাঙালি হোকে আমি হিন্দিকে সম্মান কাটাই। তাই জন্য বলা হোক দিলীপ বাবু একটু বাংলাটা বলুক, তাহলে বুঝতে পারবো ওরা বাংলা বিদ্বেষী নয়, এটুকুই বলবো। আমি অমলেন্দু বাবুর কাছে আসি। অমলেন্দু বাবু, এই যে বিহারে যে আপনারা জোট বেঁধেছিলেন, বিজেপির তরফ থেকে যে মহাজোট করা হয়েছিল, সেরকম কোনো জোট কি পশ্চিমবাংলা তরফে করবেন? পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে কি কোনো রকম জোট করার ইঙ্গিত কি রয়েছে? দেখুন, পশ্চিম বিহারে জোট তো এইবারে 2025-এর ইলেকশনে ফার্স্ট হয়েছে তা নয়, এনডিএ এর আগের অনেকগুলো ইলেকশনে একসাথে এনডিএ অ্যালায়েন্স হয়ে তারা বিহারে আজকে পশ্চিমবঙ্গে আমাদের 4% থেকে 40% অব্দি ভোট বিজেপি একক দক্ষতায়, বিজেপি একা লড়াই করে, বিজেপির কার্যকর্তারা, বুথ লেভেলের কর্মীরা, নেতৃত্ব স্থানীয় যারা কার্যকর্তা আছেন প্রত্যেকে পরিশ্রম করে 4% থেকে 40% অব্দি আমাদের ভোট গেছে, বিজেপি এককভাবে লড়াই করে। তো বিজেপি এখানে এককভাবে লড়াই করে যেখানে 4 থেকে 40% অব্দি গেছে, সেখানে আগামী দিনে নিঃসন্দেহে এই কোশ্চেন আপনাদের করার আগে একবার ভাবা উচিত যে বিজেপি এখানে যথেষ্টই শক্তিশালী, এবং এনডিএ শরিক যারা, তারা কেউ আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের সাথে নেই। বিহারে তো নতুন করে জোট করা হয়নি, এনডিএ শরিক যারা ছিলেন তারাই প্রতিদ্বন্দ্বী 2025-এ একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব থেকে বড় কথা, আজকে এই হারের পর্যালোচনা করার জন্য তাদের কাছে কোনো অস্ত্র নেই। বিরোধী যারা ইন্ডি জোটের নেতারা আছেন তাদের কাছে কোনো অস্ত্র নেই যে হারলো কেন। হারের একটাই কারণ, মানুষ আর চান না যে জঙ্গলরাজ ফিরে আসুক। মানুষ যেমন বিহারেও জঙ্গলরাজ ফিরে আসুক চান না বলে বিগত 20 বছর ধরে এনডিএ ফেভারে ভোট দিয়েছেন। সেইভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গেও যে দুর্নীতি হয়েছে, যে দাদাগিরি চলছে সমাজের প্রতিটা স্তরে, যে মস্তানি চলছে, যে পুলিশ প্রশাসন, পুলিশ যেমন দুষ্কৃতীদের কাজ করছে, এসব যে সামাজিক অবক্ষয় হয়েছে পশ্চিমবঙ্গে, আপনি যতই সামাজিক প্রকল্পের কথা বলুন, মানুষ সামাজিক প্রকল্পের সাথে সাথে সমাজের অবক্ষয় যে ঘটেছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের বলেন যে আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রোগ্রামে, আমি একেবারে স্ট্যান্ড পয়েন্ট দেব, 1 মিনিট করে সবাইকে সময় দেব, আপনার সময় আপনি বলবেন। আমি গৌরাঙ্গ বাবুর কাছে আসছি। আচ্ছা গৌরাঙ্গ বাবু, আপনার জন্য শেষ প্রশ্ন, 2021 জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? তৃণমূল কি চতুর্থবার ক্ষমতায় ফিরবে? কি মনে হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার সময় শুরু হচ্ছে এখন, 1 মিনিট।
তৃণমূল চতুর্থবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পারিজম নেতৃত্ব বিজেপির কাছে আছে বা অন্য দলের কাছে পশ্চিমবঙ্গে নেই। আজকে আজকে এটা হিন্দি বলয় নয়, এটা বাংলা, যেখানে বাংলাকে প্রতি মুহূর্তে অপমান করে বিজেপি। বাংলা কথা বললে বাংলাদেশি করে দেয় এবং বাংলার প্রাপ্য ন্যায্য টাকা সেটা এটা যখন দেয় না, 1,20,000 টাকা আবাস যোজনার মানুষের টাকা 100 দিনের কাজের টাকা বাংলার মানুষকে যখন বঞ্চিত করে, তখন তার প্রতিবাদ ভোট বাক্সে পড়ে এবং সেই ভোট বাক্সে আবার পড়বে। বাংলাই সবসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরিখে, উন্নয়নের নিরিখে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাকে রোল মডেল করে আজকে বিজেপি বিভিন্ন জায়গায় জিতছে, সেটা সবাই জানে এবং সবার কাছে আছে 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 পরিষ্কার। সুতরাং আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা সাধারণ মানুষকে বিজেপির সন্ত্রাসের হাত থেকে, কাগজ কলমের সন্ত্রাসের হাত থেকে কি করে বাঁচানো যায় এবং মানুষকে কিভাবে রক্ষা করা যায়, মানুষের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থানের ব্যবস্থা কি করে করা যায়। কারণ প্রতি মুহূর্তে হচ্ছে বিজেপির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেক ক্ষেত্রে বেড়ে সংখ্যা হারাচ্ছে, আছে কর্মসংস্থান নষ্ট। গৌরাঙ্গবাবু সময় শেষ, আমি অমলেন্দু বাবুর কাছে আসবো। অমলেন্দু বাবু, পাশের রাজ্য বিহারে এবং উড়িষ্যায় তো আপনারা জিতলেন, তাহলে এবার পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা কোন পথে এগোবেন? পশ্চিমবাংলায় আপনারা ঠিক কোন পথে এগোবেন? আপনার সময় শুরু হচ্ছে এখন 1 মিনিট। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিগত ইলেকশনগুলোয় যে কথা বলে এসছে যে পশ্চিমবঙ্গে যে ক্রমাগত সরকারি তন্ত্রকে দুষ্কৃতি তন্ত্রে পরিণত করা হয়েছে, প্রশাসনটাকে দলীয় তন্ত্রে করে দলের ফেভারে কাজ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান শাসক দল। পুলিশ প্রতিটা থানা যে ব্লক তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং তার জন্য সাধারণ মানুষ যে দৈনন্দিন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে তৃণমূলের তোলাবাজি চাঁদাবাজি এসবের বিপর্যস্ত হয়ে গেছেন। এবং তার সাথেই যে পরিবারতন্ত্র, পিসির পরে ভাইপোকে এগিয়ে দেওয়া, এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে এবং স্বচ্ছ ভোটার যারা এসআইআর এর মাধ্যমে, এসআইআর কে ভয় পাচ্ছে কেন, এসআইআর এর মাধ্যমে বহিরাগত অনুপ্রবেশকারী ভোটাররা বাদ যাওয়ার পরে বিহারে যেমন আমাদের জয়লাভ হয়েছে, সেইভাবে আগামী দিনেও পশ্চিমবঙ্গে জয়লাভ হবে, 100% জয়লাভ হবে, এটা নিশ্চিত। তার জন্য তৃণমূল ভয় পাচ্ছে। বেশ অমলেন্দু বাবু, আমি সুস্মিতা ম্যাডামের কাছে চলে আসি। সুস্মিতা ম্যাডাম, এই যে রাহুল গান্ধীকে আমরা নিজেরাই হচ্ছে দেখিয়েছিলাম কেটিভি বাংলার মাধ্যমে, যেখানে রাহুল গান্ধী পুকুরে নেমে রীতিমতো বিহারে মৎস্যজীবীদের সঙ্গে একেবারে দাঁড়িয়ে মাছ ধরছেন, মৎস্যজীবীদের সঙ্গে কথা বলছেন, তাহলে কি কোথাও গিয়ে সেই বিহারের মানুষ কি তার সেই কষ্টটাকে বুঝলেন না? এই ক্ষেত্রে কি বলবেন আপনি? আপনার সময় শুরু হচ্ছে এখন 1 মিনিট। আপনি বলুন না, এটা কি সম্ভব 100টার মধ্যে 98টা 99টা সিটে জেতা? আপনি কি বলছেন? এটা কোনো সংখ্যায় কোনো জায়গা থেকে, ওই যে উনি বললেন না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে থেকে বলছি, ওনারা এইসব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি জানেন, তার কারণ ওনারা তো ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বেঁচে আছেন, তাছাড়া তো তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ওই বিজয় মালিয়া ফালিয়া এদের জন্যই মানে ওনারা রয়েছেন, তাই জন্যই এরা সোশ্যাল মিডিয়াটা বেশি ভালো বোঝে বলে উনি এই কথাটা বললেন। তাই আমি ওনাকে শুধু একটা কথা বলতে চাই যে মানুষ আপনারা কি করেছেন সেটা মানুষ খুব ভালো বুঝতে পারছে শেষ টাইমে। আর নীতিশ কুমার নিজে কোন দিকে কখন থাকে তার নেই ঠিক, কতবার দলবদল করেছে, মানে তার দলবদলের পালা সকলে জানে। আগামী দিনে বিজেপির সাথেও থাকবে কিনা খুব সন্দেহ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার এবং আরো যারা আদার্স রয়েছেন, আমি শুধু একটা কথা বলবো, আগামী দিনে কি হবে দেখে যান। তার কারণ ভারতবর্ষের সংবিধান যে বিপন্ন সেটা মানুষ বুঝে গেছে এবং মানুষ সেই বুঝেই তার সাথে মোকাবিলা করবে। এবং আজকে বিজেপি যতই তারকে কিন্তু তন্ময়বাবু, বাংলায় এসআইআর কি কোনো রকম প্রভাব ফেলতে পারে বা বিহারে এসআইআর কি ভোট ব্যাংকে কোনো রকম প্রভাব ফেলেছে? কি বলবেন? আপনার সময় শুরু হচ্ছে এখন 1 মিনিট। দেখুন, আমি আগেও বলেছি এসআইআর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটাতে প্রভাব ফেলেছে কি ফেলেনি সেটা আমি যা বলতে পারবো না, এখনই বলা যাবে না। তার কারণ আমি আবারও বলছি, বিজেপির কাছে একটাই ন্যারেটিভ, ধর্ম। ওনাদের কাছে না কোনো ভোট ইশতেহার আছে, না মানুষের খাদ্য বস্ত্র সংস্থানের কোনো ব্যবস্থা আছে। ওরা খালি কুলকুল করে হাওয়া বইতে পারে, এইসব গরম কথাই বলবেন। অতএব বাংলার মানুষ পশ্চিমী ঝঞ্ঝার কাজ করবেন, ওই কুলকুল হাওয়াও বন্ধ করবেন, গঙ্গার উপশাখা শাখা সব বন্ধ করবেন। আগামীতে কোন সরকার আসবে তার থেকেও বড় কথা, সুস্মিতাদি একটু আগেই বলেছেন, বাংলার মানুষ রাজনৈতিক ভাবে সচেতন।
তো আগামী দিনে আমরা আশা করব বিজেপি নামক যে ন্যারেটিভ ফ্যাসিস্ট পুঁজিবাদী যে দলটা আজকে শুধু ধর্মের গোলা খাওয়াচ্ছে মানুষকে, তারা অন্তত বাংলায় কোনো কায়েমি স্বার্থে রাজনীতিকরণের মাধ্যম দিয়ে বিজেপিকে বাংলায় আসতে দেবে না। তার কারণ বাংলার জনগণ রাজনৈতিকভাবে সচেতন, এবং আমি আবারও বলেছি এসআইআর কে কাটো বিজেপি রাজনৈতিক হাতি হিসেবে ব্যবহার করছে। বেশ, তন্ময়বাবু, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা যারা টিভির উপাস থেকে একেবারে আমাদের আলোচনা দেখলেন, এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলায় চলছে একেবারে এসআইআর আবহ। গত 4 নভেম্বর থেকেই কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটারদের, এবং এসআইআর প্রক্রিয়া কিন্তু একেবারে জোর কদমে চলছে। এবার তারপরে গতকালকেই শুক্রবারই কিন্তু বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল কিন্তু বেরিয়েছে, আর সেই জয়ের পরেই কিন্তু বারংবার প্রশ্ন উঠছে বাংলার রাজনীতিতে বিহারের এই ফল ঠিক কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এটা কিন্তু সময় বলবে। এবং আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকের সভা থেকে কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গে এবার রীতিমতো জঙ্গল রাজের রাজনীতি তিনি একেবারে উপড়ে ফেলবেন। একদিকে যেখানে রীতিমতো তৃণমূলের তরফ থেকে যেমনটা এবং আমরা যেমনটা মনে করা হচ্ছে, বিরোধীদের তরফ থেকে মনে করা হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে যদি একটা বড় সংখ্যক ভোটারের নাম যদি বাদ চলে যায়, সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাংকে ঠিক কতটা প্রভাব পড়তে পারে এবং এসআইআর এর মাধ্যমে কত সংখ্যক মানুষের বাদ পড়তে পারে, এটা কিন্তু এখন সময়ই বলবে। আমরা একেবারে সেদিকে নজর রাখবো, তবে আমরা নজর রাখবো শব্দের কাটাকাটির মধ্য দিয়ে একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। ধন্যবাদ।